ইউনূসের আর কোনো পৃথিবীতে কারো কাছে ইউনূসের কিন্তু কোনো দাম নাই। আবার এখন যে পৃথিবীতে কারো কাছে ইউনূসের কোনো দাম নাই, এটারও ইউনূসের কাছে কোনো দাম নাই। অর্থাৎ আপনি আমি ইউনূসকে বাটপার বলছি, ইউনূসের কিচ্ছু এসে যায়। ইউনূস দেখছে যে লামিয়া আছে কিনা সাথে, প্রবাস নিয়মিত হচ্ছে কিনা, যে লেজ্জকে সে ভালোবাসে সে প্রতিদিন সেটা পাচ্ছে কিনা। হ্যাঁ, আপনার লামিয়ার সাথে সহবাস যদি প্রতিদিন ঠিক থাকে বা পিরিয়ডিক্যালি যদি ধরেন সপ্তাহে যদি 3 দিন ঠিক থাকে, যদি ভোগ্যপণ্য যা যা সে পছন্দ করে, তার বিদেশ ভ্রমণ, প্লেনে উঠা যদি ঠিক থাকে, এইটা ঠিক থাকার পরে যুক্তরাষ্ট্র তার পক্ষে না বিপক্ষে, এতে ইউনূসের কিচ্ছু এসে যায় না। যেসব শুভাকাঙ্ক্ষী কান্নাকাটি করছে, ধরেন ওই যে বদমাস নুরুল কবির কান্নাকাটি করছে যে ইউনূস তার ইমেজ হারালেন, যে একটা ইমেজ তো ছিল, ইউনূসের কিচ্ছু এসে যায় না তাতে। সে তো ইমেজের জন্য না, ইউনূস হলো ভোগের জন্য। যতদিন ভোগ ঠিক আছে ততদিন ইউনূস ঠিক আছে। আসলে ইউনূসকে যদি আপনি কোনোভাবে আঘাত দিতে চান, তাকে তার ভোগ বিলাসটা তার থেকে তুলে নিতে হবে। আচ্ছা, আপনি বিদেশ ভ্রমণের কথা বলেছেন, সৌদি আরবে নাকি একটা ভ্রমণ ওনার ছিল, সেটা নাকি ক্যান্সেল হয়েছে, এরকম কিছু আমি জাস্ট শুনেছি। আমি আমিও দেখেছি। আর এগুলো আসলে আমি অত গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে দেখি না। দেখেন, আমি যে জিনিসটা বিশ্বাস করি, আমি যা পড়বো, আমি যা শুনবো, আমি যা দেখবো, এটা অনেক। আসলে পৃথিবীতে দেখেন 1 কোটি বই আছে, তাই না? আমি স্বভাবত সবচেয়ে ভালো বইটা পড়তে চাইবো, সেজন্য আমি ব্যক্তিগতভাবে সবকিছু স্কিম করি। আমি ওই যেটা আমি মনে করি যে যেহেতু আমার একটাই জীবন, সমৃদ্ধ হওয়ার জন্য সময় খুবই কম, সুতরাং সবচেয়ে ভালো জিনিসটা গ্রহণের দিকে আমার যেহেতু নজর থাকে, অনেক ছোটখাটো জিনিস আমার নজর এড়িয়ে যায়। কিন্তু সব জায়গায় এখন দেখেন ইউনূসের তো পুরো জিনিসটাই প্রতারণা। আপনি একটা জিনিস দেখান, ইউনূসের এত বিদেশ ভ্রমণ, এত কিছু, কোনো জায়গায় আপনি কি কোনো জায়গায় একটা জেনুইন কথা ইউনূস থেকে শুনেছেন? কোনো একটা সত্য বচন সে দিয়েছে? কোন গ্রামীণ ব্যাংকের কথা আমরা শুনেছি, উনি ইতালি যে বলছেন, বিভিন্ন জায়গায় বলেন গ্রামীণ ব্যাংক বাংলাদেশে নারীদেরকে উদ্যোক্তা বানিয়েছে, এটা একটা ব্যাপক সাফল্য, সেইটা তো আমরা বলতে শুনেছি। সেগুলো আছে। দেখেন, আমি আজকের ফোকাসটা তাড়াতাড়ি চলে যেতে চাই ইউনূসকে শেষ করে। মোট কথা হলো, ইউনূসের যে সবচেয়ে যোগ্য সহযোগী যে মিলেছে, এই যে আপনার ডাস্টবিন, আপনি দেখেন এই যে মানুষগুলোর ক্যারেক্টার দেখেন, আর যে মানুষ আরো থাকে ইউনূসের সাথে, উপদেষ্টাগুলো, এই যে রেজওয়ানা, এদের তো একটা ইমেজ নিয়ে এরা চলতো। বাংলাদেশের মানুষ ভাবতো যে এরা কি, এখন দেখা যাচ্ছে এরা প্রত্যেকে মৌলবাদী, স্বাধীনতা বিরোধী, মিথ্যাবাদী এবং পরিপূর্ণভাবে চোর, বাটপার, ভণ্ড। না হলে একটা দেশ কি এইভাবে ধ্বংস হয়ে যায় 16 মাসে? বারবার ফিরে দেখেন ইসমাইল ভাই থাকে এটা যে এখন আপনি যেটা বললেন যে কিভাবে ইউনূসের পৃথিবী ছোট হয়ে আসে, আসলে ইউনূসের পৃথিবীটা ছোট হয়ে ওই তখনই গিয়েছে যে যখনই সে জঙ্গিদের নেতা হয়ে গেল, যখনই সারা পৃথিবী বুঝে গেল যে এ কারো বন্ধু হতে পারে না, এবং এ শুধুই ভোগটা ওর সামনে যতক্ষণ আছে ততক্ষণ, অর্থাৎ ভোগ যতক্ষণ তার নিশ্চিত, তার জন্য সে যে কোনো কিছু করতে পারে, অর্থাৎ হি হ্যাজ নো ক্যারেক্টার। কিন্তু তার একটা বিশ্বস্ত বন্ধু ছিল, এখনো আছে, সেই বন্ধুটা হলো পাকিস্তান। আচ্ছা, এই পাকিস্তানের সাথে আজকেও তো একটা শিরোনাম হলো, দেখলাম যে একেবারে সব ওই জায়গাটায় আমরা একটু আসি। আমি একটু পাকিস্তান নিয়ে আজকে আপনার সাথে আলোচনা জি 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 প্লিজ প্লিজ। পাকিস্তানের বিষয়টা আমাদের বোঝা উচিত। কেন জানেন? পাকিস্তান ইউনূসের এই গভর্নমেন্ট আসার পরে পাকিস্তান হয়ে গেল বাংলাদেশের হর্তাকর্তা, বাংলাদেশের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড তো পাকিস্তানি, একমাত্র সমর্থক সারা বিশ্বে। ইউনূসের একমাত্র আপনার দ্বিধাহীন সমর্থক হইল পাকিস্তান। কিন্তু পাকিস্তানের উদ্দেশ্যটা কিন্তু ইউনূস বোঝে না। পাকিস্তান আপনাকে যত ভালোবাসুক, জি দেখেছি আমি এটা আমি আজকে দেখেছি। হ্যাঁ, ওই এই মোটা জেনারেল, আপনি যুদ্ধের জেনারেল দেখবেন আর পেট মোটা জেনারেল দেখবেন,
এই জেনারেলের প্যাড দেখতে পেরেছেন? দেখছি দেখছি। ডাস্টবিনের প্যাটে ইউনুসের প্যাট, এই জেনারেলের প্যাট, এবং তার সাথে যে রাষ্ট্রদূত আছে পাকিস্তানি, এই ছেলেটার সাথে আমি এক জায়গায় ছোট একটা ট্রেনিং করেছিলাম, ওকে চিনি খুব, মানে বন্ধুত্ব ছিল আর কি। ওই যে ছেলেটা এখন পাকিস্তানের হাই কমিশনার, আমি ওই আজকেই দেখলাম এর পাশে বসে আছে, এই জেনারেলের পাশে, ছবিতে দেখবেন, স্যুট পরা, নীল নীল ইয়ে কি বলে, ব্লু, নেভি ব্লু স্যুট পরা একটা লোক, মোটা সোটা, ইমরান আমাদের বিবেচ্য বিষয় না। বিষয় হলো যে আপনি জেনারেলের প্যাড দেখেন, আপনি ওয়াকারের প্যাড দেখেন, আপনি ইউনুসের প্যাড দেখেন, এরা আমাদের সাথে মিল আছে, আমাদের সাথে মিল আছে তাহলে আমাদের সেনা প্রধানের সাথে। অর্থাৎ এরা সবাই হইলো, এরা কেউ সৈনিক না। এই যে জেনারেলটা এসে এরা সারা পৃথিবী উড়াই দিবে বোমা মেরে, কিন্তু সে তো সৈনিক না ভাই। আপনি ইয়েকে দেখেন, আপনি ইউএস বা যে কোনো দেশের একজন জেনারেলকে দেখেন, তার পেটটা দেখবেন, শুধু পেটের দিকে তাকিয়ে দেখবেন। যে জেনারেলের পেট আছে বুঝবেন যে সে সৈনিক না। সে যুক্তরাষ্ট্রের জেনারেল হলেও সে সৈনিক না, সে বাংলাদেশের জেনারেল হলেও সৈনিক না। কিন্তু যুক্তরাষ্ট্রের জেনারেলের পেট আপনি দেখবেন না, হয়তো মোটা দেখবেন, স্বাস্থ্যবান, কিন্তু সমতল দেখবেন। এর দেখবেন 6 ইঞ্চি উঁচা এক একটার পেট। ওয়াকারের পেটও 6 ইঞ্চি উঁচা, ডাস্টবিনের পেট তো এখন 10 ইঞ্চি উঁচু হয়ে গেছে। ইউনুসেরও দেখবেন পেট কিন্তু 4-5 ইঞ্চি উঁচা। মানে সারা এত কিছু করেও, মানে সারা জীবন 5 স্টার 7 স্টার হোটেলের জিমে গিয়েও ইউনুসের কিন্তু ওই যে ভোগ করে, শুধু ভোগ আর ভোগ, ভোগ আর ভোগ। তো ওই জায়গায় যে জিনিসটা বলতে চাচ্ছিলাম আপনার, এই পাকিস্তানের উদ্দেশ্য হলো যে বাংলাদেশ যদি কোনোভাবে ধ্বংস হয়ে যায়, পাকিস্তান যে আপনার ওই 71 সালে পরাজিত হয়েছিল আমাদের কাছে, সেই প্রতিশোধটা নেওয়া হবে। পাকিস্তান আপনার যাকেই ভালোবাসুক, যার মাধ্যমে আসুক, বিএনপির মাধ্যমে আসুক, জামাতের মাধ্যমে আসুক, ইউনুসের মাধ্যমে আসুক, পাকিস্তানের আলটিমেট উদ্দেশ্য কিন্তু সেটা থাকবে। সেটার জন্য যে বন্ধুত্ব করে সেই জায়গায় এখন ইউনুসকে কিছু দিতে পারে, ইয়ে করতে পারে, কিন্তু পাকিস্তান আপনার দিবে কোথা থেকে? পাকিস্তান আজকে কোন পর্যায়ে আসছে রাষ্ট্র হিসাবে, আপনার সেটা দেখতে হবে। দেখেন, পাকিস্তান রাষ্ট্রটা নিয়ে 2-4 ঘন্টা আলোচনা করার আছে। আমাদের সমাজে বা বাংলাদেশের মানুষ, এমনকি যারা স্বাধীনতার পক্ষে শক্তি বলে, তাদের মধ্যেও কিন্তু পাকিস্তানের প্রকৃত চেহারাটা কিন্তু তাদের কাছে নাই। আমি আজকে শুধু একটা দিক ইয়ে করব। দেখেন, আপনি ধর্মের ভিত্তিতে পাকিস্তানকে ভাগ করলেন না, যে পাকিস্তান, ভারত পাকিস্তান কেন ভাগ হয়েছে? যে আমরা ঘৃণাটাকে প্রাধান্য দিয়েছি। এখানে সব ধরনের নেতার ব্যর্থতা আছে, হিন্দু নেতার ব্যর্থতা আছে, মুসলমান নেতার ব্যর্থতা আছে। অর্থাৎ যে দুইটা ধর্ম একজন আর একজনকে ঘৃণা করবে, এই ঘৃণা তারা ছাড়তে পারবে না, সুতরাং ভাগ করে দাও। এই ভাগ থেকে আসছে আপনার, এর মধ্যে আপনার জিন্নাকে অনেক ক্রেডিট দেওয়া হয় যে জিন্না সেকুলার ছিল। আপনার জঙ্গিদের, জিন্নার সমর্থকদের মূল প্রশংসাটা হলো যে জিন্না সেকুলার ছিল। আরে ভাই, জিন্না সেকুলার ছিল সেটা তো কেউ, আমিও অস্বীকার করব না, কিন্তু যদি জিন্না যদি একটা জঙ্গি হয়ে পাকিস্তানটা ভাগ করত, তাহলে জিন্নাকে আমি যে ক্রেডিটটা দিতে পারতাম। সেকুলার হয়ে পাকিস্তানটা ভাগ করার পরে আমি আর জিন্নাকে কোনো ক্রেডিট দিতে পারি না, কারণ সে সর্বনাশ করে দিয়েছে একটা জনগোষ্ঠীর। যে সর্বনাশের কারণে আজকে পাকিস্তানের এই অবস্থা। আমি ওই জায়গায় পাকিস্তানের অবস্থাটা, আগে একটু জিন্নাকে আমরা চিনি। দেখেন, জিন্না নিজে বিয়ে করেছে একটা পার্সি, অর্থাৎ পার্সি যেটা ওই যে পারস্য থেকে যে মানুষগুলো ভারতে গিয়ে ব্যবসা বাণিজ্য অনেক উন্নত করেছে। এই জিন্নার একটা মেয়ে আছে, মেয়েটার নাম হইল দিনা। দিনা বর্তমানে ওয়াদিয়া। আপনারা কি জানেন এই দিনা ওয়াদিয়া জিন্নার একমাত্র সন্তান কোথায় বসবাস করছে, কোথায় এসেছে? ভারতে না পাকিস্তানে? ভারতে। সে মারা গেছে, কিন্তু ভারতে। আপনি চিন্তা করেন, বাংলাদেশের মানুষকে চিন্তা করতে বললো, জঙ্গিদের মাথায় এগুলা ঢুকবে না। বাপ যে রাষ্ট্র গঠন করেছে সেই রাষ্ট্রে মেয়ে থাকে নাই। আচ্ছা, এটা তো জানতাম না, এটা কেউ জানে না আসলে খুব একটা। বাপ যেই ধর্মের জন্য রাষ্ট্র তৈরি করেছে সেই ধর্মের পুরুষকে সে বিয়ে করে নাই। এই দিনওয়াদিও একটা পার্সি, মানে ভারতীয় এক নাগরিক, অর্থাৎ পার্সি, অগ্নি উপাসক আর কি, তাকে বিয়ে করেছে। এবং তাহলে দেখেন, যেই রাষ্ট্র
রাষ্ট্র জিন্না গঠন করেছে, জিন্না যে রাষ্ট্রের পিতা, সেই রাষ্ট্রে জিন্নার মেয়ে কিন্তু নিরাপদ ছিল না, নিরাপদ নিজেকে বোধ করতো না। পৃথিবীতে সবচেয়ে করুণ ব্যর্থতা যে ইতিহাসে যেই আপনার এই কি বলে যেই রাজনৈতিক নেতার, সেটা হলো আপনার জিন্নার। বিষয়টা বাংলাদেশের জঙ্গিরা, রেডিক্যালরা বুঝবে না, বিশ্বাসও করবে না, বাট আপনার দর্শকরা বুঝবে। আমাকে একটু বলতে দেন, জিন্না কি জন্য করেছিল? জিন্না রাষ্ট্রটা মুসলমানদের জন্য করেছিল, তাই না? এবং করে দিয়ে সে কি বলেছিল যে এখন আর এই পাকিস্তান হিন্দুদের না, মুসলমানদের না, এরকম একটা কথা আছে। জিন্না বলেছে, মানে সেও বলছে যে না, পাকিস্তানে একটা রাষ্ট্র হবে সকল মানুষের জন্য। হয়েছে কি, পাকিস্তানে যে 1947 সালে কত পার্সেন্ট হিন্দু ছিল, আজকে কত পার্সেন্ট হিন্দু? খালি করে ফেলেছে হিন্দু মেরে 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 মেরে। তারপরে দেখেন, একটা আপনি ভুল পদ্ধতিতে চিন্তা করলে অথবা লোভে চিন্তা করলে, আপনার দেখেন জিন্না যদি সেকুলার হয়ে থাকে তাহলে বলতে হবে জিন্নার সঠিক চিন্তা করার সক্ষমতা ছিল। কিন্তু সঠিক চিন্তা না করে আপনি যদি উল্টা কাজটা করেন তাহলে বুঝতে হবে লোভে করেছেন কোনো একটা কারণে। হয় জিন্নার চিন্তায় ভুল ছিল, অর্থাৎ সে সেকুলার ছিল না, অথবা জিন্না লোভে করেছে, পাকিস্তান ক্ষমতার লোভে। তবে দ্বিতীয়টার সত্যতাটাই বেশি। আপনি জানেন জিন্না কিন্তু শিয়াদের অনেকগুলো সম্প্রদায় আছে, তো শিয়ার মধ্যেও আবার উপদল আছে। জিন্না হলো এক উপদলের শিয়া। মানে জিন্নারা এর আগে তো আমিও হিন্দু, আপনিও হিন্দু, সবাই আমাদের পর্দাদারা হিন্দু ছিল, সেখানেও গেলাম না। জিন্না ছিল শিয়া। আপনি কি জানেন পাকিস্তানে প্রতি মাসে, প্রতিদিন, প্রতি সপ্তাহে কত শিয়া খুন হয়? না, পরিসংখ্যান জানি না, একটু যদি বলেন। পরিসংখ্যান জানতে হবে না, শুধু আপনি মাঝে মধ্যে টিভিতে স্ক্রল দেখলে দেখবেন গড়ে প্রতিদিন কোথাও না কোথাও পাকিস্তানে শিয়াদের খুন করা হচ্ছে। মাসে মোটামুটি 100, 200, 150, 100 এইভাবে প্রতি মাসে পাকিস্তানে শিয়ারা খুন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমার প্রশ্নের উত্তর আপনি দেন, মানুষ দিতে পারে দেখ না দেখ। যেই শিয়া হয়ে এই দেশটা সে সৃষ্টি করলো, সেই দেশে যদি তার সম্প্রদায়ের প্রতিদিন প্রতি মাসে 100 মানুষ খুন হয়, এটা কি দুর্ভাগ্য না? হ্যাঁ, দুর্ভাগ্য তো। একজন বলল যে জিন্নার মেয়ে যিনি, তিনি ভারতে, পাকিস্তানের নিরাপদ না, ওই জন্য। সেটাই তো বলছি, অর্থাৎ পিতা যে রাষ্ট্র গঠন করলো তার মেয়ে নিরাপদ বোধ করলো না, অথচ সে ভারতের কত কোটি মুসলমান তখন ছিল, হ্যাঁ, সেই তত কোটি মনুষ্য, অর্থাৎ মেয়ে নিয়ে শুধু তার মেয়ে, অর্থাৎ সে বিষয়টা কি দাঁড়ায়, সোজা কথায় যে সে তার মেয়ের জীবনটাকে অনিরাপদ করলো। তুই তোর মেয়ের জীবনটাকে অনিরাপদ কর, কত কোটি মানুষের জীবনটাকে সে অনিরাপদ করে দিল। একটা ভুল রাষ্ট্র গঠন করাতে আজকে পাকিস্তানের দশাটা দেখেন। পাকিস্তানের আজকে বেলুচিস্তান স্বাধীন হয়ে যাবে, বেলুচিস্তানের মোটামুটি 75% উপর পাকিস্তানের এখন কোনো নিয়ন্ত্রণ নেই। আর আফগানিস্তানরা প্রতিদিন কিভাবে আপনার উলঙ্গ করে কাপড় চোপড় খুলে, কয়দিন আগে দেখেছেন কিভাবে পাকিস্তানের সৈন্য। আচ্ছা, এটা একটু যদি কিছু আপনার জানা থাকে পাকিস্তান এবং আফগানিস্তান, এই যুদ্ধাঙ্গদেহী অবস্থা একটু যদি ব্যাখ্যা করেন। জি, দেখেন, জঙ্গিবাদ সর্বতভাবে যে একটা বেসলেস জিনিস, অর্থাৎ এটা দিয়ে যে পৃথিবীর কোথাও কোনো সাফল্য আসে না, এটা অর্থাৎ যেই জায়গাটায় জঙ্গিবাদ যেখানেই ঢুকেছে, বাংলাদেশের মানুষ, আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেই প্রধানমন্ত্রী দিনে 16 ঘন্টা 18 ঘন্টা পরিশ্রম করে দেশটাকে একটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন, সারা বিশ্বের সামনে একটা মর্যাদা দিয়েছেন, সেই দেশটাকে বাংলাদেশের মানুষ শুধু জঙ্গিদের ভালোবাসে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জঙ্গিদেরকে মানে জঙ্গিদের সাথে কিভাবে উনি ডিল করবেন সেই রকম কোনো আপনার দক্ষ প্ল্যান ছিল না, ফলে তারা সার্থক হয়ে গেল। কিন্তু হওয়ার পরে কিন্তু 1 বছরের দেশ ধ্বংস হয়ে গেছে। এই জঙ্গি যেখানেই যাবে, জঙ্গিরা পাকিস্তান দখল করে ফেলছে। দেখেন, পাকিস্তান রাষ্ট্র কিন্তু, অর্থাৎ জিনিসগুলো এত জটিল, এক কথা বললে বোঝানো যাবে না, আজকে অন্য মানে ওই জায়গাটায় থাকবো। পাকিস্তানও কিন্তু জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না, জঙ্গিবাদকে ব্যবহার করে, কিন্তু ব্যবহার করলেও ক্ষতিগ্রস্ত হয়। এখন আমি পাকিস্তানের শুধু যেটা আমরা প্লেন চোখে যেটা দেখি সেটাই দেখেন না, অর্থাৎ এদিকে বেলুচিস্তানের উপর ওদের এখন আর কোনো কন্ট্রোল নেই। আফগানিস্তান এই পাকিস্তানি সৈন্যগুলোকে রাস্তায় পিটাচ্ছে, উলঙ্গ করে মারতেছে, দেখাচ্ছে সারা পৃথিবীকে, দেখ। হ্যাঁ,
তারপরে পাকিস্তানের একটা বড় অংশ আপনার খাইবার পাখতুনখাওয়া যে অংশটা অর্থাৎ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ যেটা বলে, এটা নর্থার্ন বেলুচিস্তান সহ, এটা কিন্তু সত্যিকার অর্থে এটা আফগানিস্তানের জায়গা, এটা পাকিস্তানের জায়গা না। ওদের মূল সমস্যা আপনি ওদের মধ্যে দেখেন, জঙ্গিবাদ একটা সাময়িক বন্ধন তৈরি করে, কিন্তু আবার পরে কিন্তু মূল ইস্যুগুলোও চলে আসে। আফগানিস্তান এখন চাইবে যে তার যে ভূমি পাকিস্তানে পড়েছে সেই ভূমিটাকে সে নিয়ে নিবে, এবং পাকিস্তানের আজকে যেই দুরবস্থা অর্থনৈতিকভাবে, ঘরে একটা টাকা নাই, যার পেটে খাবার নাই, যার পকেটে টাকা নাই, সেই ইউনূসকে দিবে কোথা থেকে? শুধু জঙ্গি দিতে পারবে, যে জঙ্গি দিয়ে মনে করেন ভারতে কিছু ডিস্টাবিলাইজেশন করতে পারবে, তার রিস্ক তো আর বাংলাদেশের জঙ্গিরা, আর বাংলাদেশের জঙ্গিরাই চায় ভারতের সাথে একটা যুদ্ধ হোক। যুদ্ধ হলে হয় কি জানেন, ওরা স্থায়ীভাবে ক্ষমতাটা পেয়ে যাবে বলে তাদের বিশ্বাস, অর্থাৎ এই অনন্তকাল যুদ্ধ চলবে, অনন্তকাল এই জঙ্গিরা কিন্তু কখনোই শান্তি প্রক্রিয়া, মানে আপনি শান্তি যখন চলে তখন কিন্তু জঙ্গি ক্ষমতায়িত থাকে না, যত ক্ষমতায়িত থাকুক। এর থাকে না কেন জানেন, এইটাও কিন্তু জঙ্গি মানসিকতা বোঝার জন্য দরকার। অর্থাৎ জঙ্গি তো শান্তি চায় না, জঙ্গি চায় যেই তার জীবন প্রক্রিয়াটা এমন হবে, এই প্রক্রিয়া কেউ যেন তাকে খুন করে, যদি তাকে খুন করে সে বেহেশত পাবে। ফলে এই জঙ্গিরা আপনার যুক্তরাষ্ট্র বলেন, যারা জঙ্গিদের ব্যবহার করতে চায়, পাকিস্তান, হ্যাঁ, এরা জঙ্গিদের ব্যবহার করতে চায়। কারণ হলো যে আপনি একজন জঙ্গি যদি খুনের কাজে ব্যবহার করেন, আপনি আপনার সাফল্য নিশ্চিত। কিভাবে? ধরেন আপনি যুক্তরাষ্ট্র থেকে ইরাকে আপনি মনে করেন যে একটা জায়গা ধ্বংস করবেন, তাহলে যুক্তরাষ্ট্রের সৈন্যদের পাঠালে ওরা কি করবে? ওরা আসবে আকাশ দিয়ে, হ্যাঁ, বোমা মারবে, টার্গেটেড মানুষও মরবে, আনটার্গেটও মানুষও মরবে। আর আপনি জঙ্গি যদি পাঠান, জঙ্গি কি চায়? যে এই বোমাটা মেরে ফেললে আমি তো বেহেশতে চলে যাব। জঙ্গি কিন্তু আর ফিরে আসতে চায় না, ও ভেতরে ঢুকবে, একদম টার্গেটেড লোকগুলাকে মারবে, সেও মরে যাবে। তাহলে কোন সৈন্যটা আপনার মোর ইফেক্টিভ? যুক্তরাষ্ট্রের এই যে কোটি কোটি টাকা খরচ করে বেতন দিয়ে গড়ে তোলা একটা সৈন্য মোর ইফেক্টিভ, না একটা জঙ্গি বেশি ইফেক্টিভ? যুক্তরাষ্ট্র যে জঙ্গিদের ব্যবহার করে, এইটাই হলো মূল কারণ। কারণ হলো একটা জঙ্গি আপনার ইফেক্টিভ, এর কারণ হলো জঙ্গি যেটা চায় যুক্তরাষ্ট্র সেটা চায়। যুক্তরাষ্ট্র চায় যে এই জঙ্গিটা আর ফিরে না আসুক, জঙ্গি নিজে চায় যে আমিও যেন আর ফিরে না আসি, আমি যদি ফিরে না আসি তাহলে আমি ভেস্তে চলে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন তথ্য দিলেন, নতুন তথ্য। নতুন তথ্যের কিছু নাই, জিনিসটা হলো যে না না, আমরা এইভাবে বড়টা এইভাবে চিন্তা করি নাই আর কি। হ্যাঁ, আমরা বলি যে হ্যাঁ যুক্তরাষ্ট্র লালন পালন করে, এই জন্য জঙ্গিদের সাথে কেউ কিন্তু পারে না, পৃথিবীতে আজ পর্যন্ত জঙ্গিদের সাথে কেউ পারেনি। আপনি দেখেন 2 দিন দীপান্বিতার মিটিং অনেক বলেছি একই কথা, দ্বিতীয়বার বলতে ভালো লাগে না। আপনি যদি দেখেন যুক্তরাষ্ট্রের সরকার জঙ্গিদের কিভাবে ডিল করে, রাশিয়ার সরকার কিভাবে জঙ্গিদের ডিল করে, ফ্রান্সের সরকার কি করে দেখিয়েছে, পাকিস্তান কি করে দেখিয়েছে, ভারত কি করে দেখিয়েছে, প্রত্যেকটা রাষ্ট্র জঙ্গিদের রাস্তায় মেরে ফেলেছে। এবং রাশিয়া বাদ দিলে বা পাকিস্তান বাদ দিলে বাকি রাষ্ট্রগুলোতে কিন্তু আইনের শাসন আছে। আইনের শাসন বলতে কি, এইভাবে রাস্তায় মানুষ মেরে ফেলা যায় না, তাকে আদালতে তুলতে হবে, উকিল দিতে হবে, সওয়াল জবাব করতে হবে, দোষী কি নির্দোষ নির্ধারিত করতে হবে, এটা হলো তাদের প্র্যাকটিস। কিন্তু জঙ্গিদের ক্ষেত্রে তারা সেই প্র্যাকটিস করেনি। যখন শার্লি হেবদো ম্যাগাজিনে জঙ্গিরা ঢুকে 12 জন মানুষকে খুন করে ফেললো, প্রতিটা জঙ্গিকে ফ্রান্সের গভর্নমেন্ট রাস্তায় মেরে ফেলেছে। বিচার আছে আমেরিকা তো কিন্তু তাই হয়, হামলা হলে শুধু সাথে সাথে মেরে ফেলে। আপনি ওরা আফগানিস্তানে কি করেছে, একদম ভূমির সাথে মিটিয়ে দিয়েছে জঙ্গি মারার জন্য। অর্থাৎ জঙ্গিদের সাথে কেউই পারে না, জঙ্গিদের মেরে ফেলে। শেখ হাসিনা যখন জঙ্গিদেরকে মারছিল, তখন শেখ হাসিনা কি করলেন, উনি দেখলেন যে এত মানুষ মরে যাচ্ছে, সুতরাং উনি বদান্যতা দেখিয়ে ক্ষমতার দৃশ্যপট থেকে সরে দাঁড়ালেন। এটাও শেখ হাসিনাও বলেছেন এবং এটাই সত্য। শেখ হাসিনাকে আমরা যারা বুঝি তারা জানি যে এইরকম মানব দরদি মন, শেখ হাসিনার মতো মানব দরদি মনের নেতা পৃথিবীতে খুব কম আছে। নিজের সকল অপমান মেনে নিয়েও কিন্তু উনি ক্ষমতাটা ছেড়ে দিলেন, শুধু জঙ্গিরা কম মরে, কিন্তু জঙ্গিরা তো কোনোদিন শেখ হাসিনাকে ছাড়বে না। আপনি দেখেন এই জঙ্গিগুলা এখানে এসেছিল সব মরে যেতে,
একই কায়দায় তার এই যে আপনি আজকে মাহফুজ দেখেন, মাহফুজের মাথার পেছনে তো টিক 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 করছে, কবে আমি মরে যাব, কবে আসতে চলে যাব। কিন্তু ও এসেছিল মরে যেতে, পেয়ে গেল মন্ত্রিত্ব। সার্জিস এসেছিল মরে যেতে, পেয়ে গেল আপনার লক্ষ কোটি টাকা, এখন দামি গাড়ি বাড়ি। তো এখন কথা হলো যে পৃথিবীটাও কিছুদিন ভোগ করি, কিন্তু এই ছেলেগুলা আবারও একই প্রক্রিয়া করবে। এই শফিক বলেন, জঙ্গি মাসুদ বলেন, ওদের প্রক্রিয়াটা সারা মানে সব সময় একই জিনিস থাকবে, যে কবে কে আমাকে কে মেরে ফেলে। আপনি যদি এই যে জামাতের যে লোকগুলাকে মেরে ফেলেছে, আপনি প্রত্যেকটা লোক নিজেকে বিজয়ী মনে করে, মেরে ফেলেছে কথাটা ঠিক না, মানে আমরা যুদ্ধাপরাধীদের শাস্তি দিয়েছি, আমার দৃষ্টিতে শাস্তি, তার দৃষ্টিতে সে কিন্তু ব্যস্ত লাভ করলো, এবং সে ওইটাকেই মহিমান্বিত করে যে স্বাভাবিক মৃত্যুর চেয়ে এইভাবে মৃত্যুটা, সে শহীদি মৃত্যুটা পাইল। অর্থাৎ জঙ্গির সাথে মূল কথা হলো পৃথিবীর কেউ পারে না জঙ্গিদের রাস্তায় মেরে ফেলে, কিন্তু শেখ হাসিনা সেটা করতে ব্যর্থ হয়েছেন 5ই আগস্টে, শুধু মানব দরদি মনের কারণে, কিন্তু জঙ্গিদের সেই মানব দরদি মন নাই। আমরা আবার একটু পাকিস্তানে ফিরে আসি। জি জি জি, আসেন, আমি কোনো কথা বলছি না, প্লিজ। দেখেন এখন এই পাকিস্তান, যে পাকিস্তান কিছুদিনের মধ্যেই, পাকিস্তান একটা দেউলিয়া রাষ্ট্র, তার কোনো অর্থনৈতিক সক্ষমতা নাই। আর কি দেখেন 2000 পারভেজ মোশাররফের আমল থেকে পাকিস্তানের আরেকটা জিনিস বাঙালিরা কিন্তু জানে না, বাঙালিরা জানে না, কিন্তু জিনিসটা ব্যাপকভাবে যারা ইন্টেলিজেন্স এবং মানে পারমাণবিক যে যুদ্ধাস্ত্র কন্ট্রোল কিভাবে করা হয় এগুলা নিয়ে যারা জানেন, সেটা হলো যে পাকিস্তানের যে পারমাণবিক বোমা ওরা প্রতিদিন ইন্ডিয়াকে মেরে দিবে বলে মানে ধমক দেখায়, এইটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে মূল কন্ট্রোলটা। এইটা কিছুদিন আগে এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাও ফাঁস করেছে, এটা জেনারেল মোশাররফের আমলেও এটা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ এটা জানে না। কিন্তু এইটা আমি বলছি না যে এটা 100% বিশ্বাস করার কারণ আছে, কিন্তু এই ব্যাপারটা যথেষ্ট প্রণিধানযোগ্য, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র নানানভাবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সামরিকভাবে পাকিস্তানের সাথে খুবই কানেক্টেড, সুতরাং এবং তারা ওই, এবং মোশাররফ সাহেবের ওই দুশ্চিন্তাটা ছিল যে মোশাররফ সাহেব তো আর হঠকারী মানুষ না, মানে জেনারেল ছিল, একটা ভালো জেনারেল ছিল, হ্যাঁ, সে কিন্তু জঙ্গি ছিল না। মোশাররফ যেই পরিমাণ জঙ্গি খুন করেছে, হ্যাঁ, পাকিস্তানের শুধু জেনারেল মোশাররফ যে পরিমাণ জঙ্গি খুন করেছে, সেইটা যদি বাংলাদেশের শেখ হাসিনা যদি একটু শিখতেন, বাংলাদেশের মানুষরা যদি একটু জানতো যে জঙ্গিদের কিভাবে পাকিস্তান মেরে ফেলে, তাদের পেয়ারের দেশ, তাহলে তাদের মাথায় যে কেন পাকিস্তানি বা কেন জঙ্গিদের এইভাবে মেরে ফেলে, এটা যদি একটু বাংলাদেশের মানুষ চিন্তা করে দেখতো। যাক, সেই জায়গায় যাই, আবার ওই পাকিস্তানের এই পারমাণবিক বোমা যাতে জঙ্গিদের হাতে না পড়ে, এটার জন্য জেনারেল মোশাররফই তখন থেকে এটা ব্যবস্থা করে রেখেছেন। আসলে পাকিস্তানের বোমা কখন ফাটবে না ফাটবে এটার মূল নিয়ন্ত্রণ আপনার আমেরিকাতে। তাহলে পাকিস্তান দেখেন কতভাবে ছন্ন ছাড়া একটা রাষ্ট্র, এবং এই পাকিস্তান অচিরেই কিন্তু আপনার বিভক্ত হয়ে যাওয়ার, আফগানিস্তান তার অংশ নিয়ে নেওয়ার, বেলুচিস্তান স্বাধীন হয়ে যাওয়ার এতগুলা সম্ভাবনা, যেখানে আপনার প্রতিদিন জাজ্জল্যমান, এমন নয় যে আমরা এখানে ফিকশন রচনা করছি, সেই একটা রাষ্ট্রের সাথে ইউনুস আপনার খাতির করে। এইটা একটা জিনিস। আর একটা জিনিস দেখেন, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করে স্বাধীন করেছি, শুধু এই পাকিস্তানের সাথে যেই ধরম মহরম ইউনুস করলো, আপনি শুধু তাকে এই জন্য যদি শাস্তি দেন, কতবার তাকে ফাঁসি দিতে হয়, কতবার ইউনুসকে ফাঁসি দিতে হয়। সুতরাং এই পাকিস্তানের সাথে এটা জানেন খুবই মজার একটা বিষয়, যে যেই রাষ্ট্রের কোনো সক্ষমতা নাই, যে রাষ্ট্র ভেঙে যাওয়ার পর্যায়ে আছে, যেই রাষ্ট্রের প্রতিষ্ঠাতার মেয়ে সেই রাষ্ট্রে বসবাস করার কোনো ধরনের আপনার নিরাপদ মনে করেনি, সেই রাষ্ট্রকে যারা ভালোবাসে, সেই রাষ্ট্রে যারা বন্ধুত্ব খোঁজে, সেই রাষ্ট্রের প্রতি যাদের মোহ আছে, তাদের চেয়ে দুর্ভাগা কে আছে? তো আত্মঘাতী জঙ্গিদেরই একটা চিন্তা, তা নয় কি? একটু বলতে বলবো। আচ্ছা, আমি একটু বলি শুধু, এখন পাকিস্তান তো আফগানিস্তানকে হুমকি দিচ্ছে, ইন্ডিয়াকে হুমকি দিয়ে রেখেছে সারাক্ষণ, ইন্ডিয়ার সাথে তো সরাসরি চলছেই। আচ্ছা, নিজেদের অস্তিত্ব যদি না থাকে বা স্ট্রেংথ যদি সেভাবে না থাকে, তাহলে এটা কিভাবে সম্ভব? আফগানিস্তান আর পাকিস্তান যদি সর্বাত্মক যুদ্ধ লেগেই যায়, তাহলে কি হবে, কি হতে পারে? কি হতে পারে, ওরা তো পাকিস্তানের সৈন্যদের জামা কাপড় খুলে টাঙ্গিয়ে রেখে দেখিয়ে দিয়েছে। আফগানিস্তান দেখেন, আফগানিস্তান একটা বিশ্বাস থেকে যুদ্ধ করে, জঙ্গি বিশ্বাস, কিন্তু আফগানিস্তানের নিজস্ব কিন্তু তাদের নিজস্ব একটা ধারা আছে,
কিন্তু পাকিস্তানের ওরা তো জঙ্গি বিশ্বাস থেকে যুদ্ধ করে না। পাকিস্তানের সৈন্য, পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু জঙ্গি না, পাকিস্তানের সেনাবাহিনী জঙ্গি পালে। হ্যাঁ, আপনি জেনারেলটাকে দেখলেন না, যেই জেনারেলের এত বড় পেট, আপনার প্রায় আমাদের পদ্মা ব্রিজের উঁচা একটা পেট, সে তো জেনারেল না, সে ভোগ করছে রাষ্ট্রটাকে। আপনি যদি ইফ ইউ আর এ জেনারেল, অর্থাৎ আপনার মাইন্ডসেটটা যদি জেনারেল হয়, প্রথমেই হবে আপনার স্বাস্থ্য, আপনার পেট থাকবে সমতল, আপনার বুকের ছাতি থাকবে উঁচু। আপনি ওয়াকারকে দেখেন, এই জেনারেলকে দেখেন, ওই ওদের তো, ওরা তো ইউনুসের কথা আর বললাম না, তারা তো বেসামরিক লোক। হ্যাঁ, যখনই আপনি দেখবেন জেনারেলের বুক থেকে পেট উঁচা, সে জেনারেল না, সে হইল তার রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করছে, পাকিস্তান রাষ্ট্রটাকে। পাকিস্তান কিন্তু এরা কিন্তু আবার শেয়ানা লোক। হ্যাঁ, অর্থাৎ ওয়াকার যেমন একজন আউট অ্যান্ড আউট জঙ্গি, ওই জেনারেলটা কিন্তু আবার আউট অ্যান্ড আউট জঙ্গি না, ও হলো জঙ্গি ব্যবহারকারী। পাকিস্তানি যে জঙ্গিটাকে, জেনারেলটাকে দেখলেন, সে হলো জঙ্গিকে কিভাবে ব্যবহার করতে হবে, জঙ্গিকে, সে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে জঙ্গিকে গুরুত্বপূর্ণ মনে করে, পাকিস্তানের জেনারেলও জঙ্গিকে ওইভাবে গুরুত্বপূর্ণ মনে করে যুদ্ধে ব্যবহার করার জন্য। কিন্তু আর ওয়াকার হলো নিজেই একজন জঙ্গি, যে সে ভেবেছিল যে শেখ হাসিনাকে মেরে ফেলার পথে আমি যদি মরে যাই, আমি তো স্ট্রেট ফরওয়ার্ড বেহেস্তে চলে যাব। সুতরাং জঙ্গি ওয়াকারেরও মাথায় কাজ করছে যে কেউ আমাকে মেরে ফেলছে না কেন। জঙ্গি ওয়াকারের প্রতিটা কাজের এটাই কিন্তু দেখা দৃশ্যমান, যে কেন এখনো কেউ তাকে খুন করে ফেলছে না। একবার সে ওই গোলাম আজমের ছেলের কাছে আপনি একটা সুন্দর ভিডিও করেছেন, মানে সে সব জায়গায় ওয়াকারের প্রতিটা কাজ আমি যা দেখলাম, প্রতিটা কাজের একটাই মানে, যে কেউ কেন এখনো ওকে মেরে ফেলছে না, যে যদি যাতে ও দ্রুত বেহেশতে চলে যেতে পারে, মানে ওই জামটাই তো সে বেহেশতে দিয়ে দিবে। যেতে যাচ্ছেন। হ্যাঁ, আপনি দেখেন সে সেনাবাহিনীকে যা যা করতেছে, যে কোনো যে কোনো ওইখানে যদি আসলে সাহসী কোনো জেনারেল থাকতো, উত্তক্ত হয়ে কিন্তু মেরে ফেলতো, সেটা আসলে নাই। অর্থাৎ শেখ হাসিনা সরকারের এটাও একটা ব্যর্থতা। আচ্ছা, শেখ হাসিনা সরকারের ব্যর্থতা বললে হয় কি, সবাই রাগ করে, আমাকে জামাত বলে, খুব আনন্দদায়ক বিষয় আর কি। তো জিনিসটা বলি, দেখেন শেখ হাসিনা কেন ওয়াকারকে পাশে পেলেন, একটা ছোট গল্প বললে শেষ করে দেয়, আপনার যদি কোনো প্রশ্ন না থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিসটা। বলেন না। জি, দেখেন আমরা সবাই, আপনি আমি, আমরা তো প্রায় কাছাকাছি বয়সী, আপনি বোধহয় আমার 2-1 বছরের বড়। এই আমরা আমাদের আশা করি, হ্যাঁ আমার মনে হয়, আমার বয়স 52, আপনার কত আমি জানি না, আমার 57। তাহলে আপনি আমার 5 বছরের বড়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যেই জায়গাটা আমরা বলতে চাই, ওই আমরা সবাই এই বইতে একটা গল্প পড়েছি, জানেন গল্পটা কি ছিল, যে এক রাজা তার 3 মেয়েকে জিজ্ঞেস করছে, বড় মেয়েকে জিজ্ঞেস করলো তুমি আমাকে কেমন ভালোবাসো, মেয়ে বললে আমি আপনাকে চিনির মতো ভালোবাসি। মেজো মেয়েকে জিজ্ঞেস করলো আপনি তুমি আমাকে কেমন ভালোবাসো, সে বললো আমি আপনাকে মধুর মতো ভালোবাসি। ছোট মেয়েকে জিজ্ঞেস করলো যে তুমি আমাকে কেমন ভালোবাসো, মেয়েটা বললো যে আমি আপনাকে লবণের মতো ভালোবাসি। তো রাজা কি করলো, তার সব সয় সম্পত্তি রাজত্বরী বড় 2 মেয়েকে দিয়ে দিল, ছোট মেয়েকে বঞ্চিত করলো। পরবর্তীতে দেখা গেছে ওই রাজত্বরী পাওয়ার পরে ওই 2 মেয়ে বাবাকে আর দেখে না, ওই রাজাটা ছোট মেয়েকে, সত্যিকারে ভালোবাসাটা ছোট মেয়েটাই বলতো, সে তোষামত করতে পারে নাই এবং রাজা মূল্য ছোট মেয়ের কাছে। এটা আসলে মূলত ছিল একটা ইংরেজ উপকথা। এই উপকথাকে নিয়ে আপনার উইলিয়াম শেক্সপিয়ার একটা নাটক লিখেছেন, আপনি নাটকের জগতের লোক, বুঝবেন, কিং লিয়ার। ওই উপকথাটাকে বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে বলে, এই একই জিনিস, কিন্তু এই উপকথাটাকে একেবারে আপনার চিরন্তন ভাবে প্রকাশ করেছেন উইলিয়াম শেক্সপিয়ার তার কিং লিয়ারের নাটকের মধ্যে। কিং লিয়ারের বড় রাজা কিং লিয়ার তার বড় মেয়ে গন্ড্রিলকে ডেকে জিজ্ঞেস করেছে যে তুমি আমাকে কেমন ভালোবাসো। তো মেয়ে বলে যে বাবা আমি তোমাকে এত ভালোবাসি, এমনটাই ভালোবাসি, সেটা প্রকাশ করার কোনো ভাষা আমার কাছে নেই। সে তার মেজো মেয়ে রেগানকে বলল যে বাবা তুমি আমাকে কেমন ভালোবাসো। রেগান বলল আমি তো আমার বড় বোনের মতোই, মানে আমারও আসলে এত ভালোবাসি আপনাকে, ভাষা নাই। ছোট মেয়েকে জিজ্ঞেস করলো, ছোট মেয়ের নাম হলো কর্ডেলিয়া। কর্ডেলিয়া জিজ্ঞেস করার, কর্ডেলিয়া বললো যে দেখো মহারাজ, এইভাবে বলছে, রাজা আপনি আমার পিতা, আপনার আমার মধ্যে পিতা আর সন্তানের সম্পর্ক,
এই সম্পর্কের বেসিসে আমি আপনাকে ভালোবাসি, যতটা ভালোবাসা ততটা ভালোবাসি, বেশিও না কমও না। এই কিং লিয়ার খেপে গেল, খেপে গিয়ে কি করলো, তার যেসব স্টেটগুলা ছিল তার বড় মেয়ে আর মেঝো মেয়েকে দিয়ে দিল, হ্যাঁ দিয়ে দিল, কর্ডেলিয়াকে কিছুই দিল না। পরবর্তীতে দেখা গেল এই সম্পত্তি পাওয়ার পরে এই মেয়েগুলা তাদের স্বামীগুলা রাজাকে বাইর করে দেয়, রাজা তখন হয়ে যায় রাষ্ট্রহারা, এবং তখন এই কর্ডেলিয়া ছোট মেয়ের সাথে তার আস্তানা হয়, এবং ছোট মেয়ে, এর গল্পটা অনেক বড়, আমার গল্প আর বেশি বলার দরকার নেই, এটা একটা ট্র্যাজেডি নাটক। সেইখানে ওই কর্ডেলিয়া, মানে এই কর্ডেলিয়ার সাথে এই কিং লিয়ারের মৃত্যু হয়, এবং কিং লিয়ার কিন্তু পাগল হয়ে যায়, হ্যাঁ সে যে ভুল করেছে এই ভুলের কারণে, এবং খুবই ট্র্যাজিক একটা নাটক। কিন্তু দেখা গেল যে এই রাজা যে তাকে আসলে প্রকৃত ভালোবাসে তাকে চিনতে না পারার কারণে সেই সন্তানের কাছে, সেই সন্তান কিন্তু ওই সম্পত্তি না পাওয়া সত্ত্বেও আপনার পিতাকে ভালোবেসেছে, হ্যাঁ সে খাঁটি ভালোবাসা ছিল। আজকে আমি আওয়ামী লীগের যে এত সমালোচনা করি, আমি হলাম আওয়ামী লীগের কর্ডেলিয়া, আমার কথাগুলো আওয়ামী লীগের ভালো লাগবে না, কিন্তু আমি আমাকে শেষ করে দিচ্ছি। বঙ্গবন্ধু খুন হয়ে গেছে, উনি কর্ডেলিয়া চিনতে পারেননি, উনি গন্ড্রিল এবং রেগান, অর্থাৎ কিং লিয়ার হলো যারা রাজনীতিতে সফল হতে চান তাদের জন্য কিং লিয়ার হলো, দেখেন আরো কাহিনী না বললে মানুষ বুঝবে না, শেক্সপিয়ার কিন্তু রাজ পরিবারের নাট্যকার ছিলেন, উনি রাজাদের শিক্ষা দেওয়ার জন্য কিন্তু নাটক লিখতেন, রাজারা কিভাবে শিখতে পারে, কিন্তু ইনি এমনই শিক্ষা দিলেন যে চিরন্তন শিক্ষা হয়ে গেল। বঙ্গবন্ধু অর্থাৎ বড় মেয়ে ছোট মেয়ে রেগান আর গন্ড্রিলকে ভালোবেসেছে, কর্ডেলিয়াকে ভালোবাসতে পারেনি। আমরা দেখেছি বঙ্গবন্ধু কিভাবে আপনার গন্ড্রিলকে আর রেগানকে ভালোবেসেছে। বঙ্গবন্ধুর যে কোনো জায়গায় দেখবেন আপনি খন্দকার মোশতাকের উপস্থিতি, সেখানে জাতীয় চার নেতা যাদেরকে বলা হয়, হ্যাঁ তাদের কিন্তু উপস্থিতি ছিল না সেইভাবে, অর্থাৎ পরবর্তীতে তো দেখা গেল যে আদর্শটা ধারণ করতেন তারা। এখন ভেতরে কি হয়েছে আমি জানি না, অনেক সময় আদর্শ ধারণ করলেও রাখা যায় না, বেয়াদবি করে, এই করে সেই করে, অনেক জিনিস আছে, কিন্তু আপনার ওই জায়গাটা কার্যকরভাবে দেখতে হবে যে আসলে কর্ডেলিয়াটা কে। এইটাও শেখ হাসিনাও দেখতে ভুল করেছেন। আমার দৃঢ় বিশ্বাস ছিল শেখ হাসিনা পিতা থেকে এই শিক্ষাটা নিয়েছেন, নিয়ে উনি অন্তত ওই কিং লিয়ারের শিক্ষাটা নিয়েছেন যে গন্ড্রিল রেগান এবং কর্ডেলিয়ার ভালোবাসার মধ্যে পার্থক্য করতে পারবেন। কিন্তু যেহেতু ওনার পাশে আপনার এই ইয়ে ঢুকে গেছে, ওনার কি বলে ওনার দরবারে যেহেতু ওয়াকার ঢুকে গেছে, অর্থাৎ রেজাল্টে আমার এটা বলার কোনো সুযোগ নাই যে শেখ হাসিনা গন্ড্রিল রিগান আর কর্ডেলিয়ার মধ্যে পার্থক্য করার মতো করতে পেরেছেন, উনি পারেননি। পারলে কিন্তু ওয়াকার কোনোভাবেই ওখানে যেতে পারে না। যেই ওয়াকার ওনাকে মেরে ফেলতে মানে মারার প্ল্যান, আপনি অনেক কথা আপনি অনলাইনেও বলেছেন, সে নাকি মানে সেনাপ্রধান হওয়ার আগেই জামাতের শফিকের সাথে দেখা করে এসেছিল, কিন্তু সেটা যায় কিভাবে, যায় এই জন্য যে ওই কিং লিয়ার থেকে শিক্ষাটা শেখ হাসিনা নেননি। তিনি কর্ডেলিয়াকে বঞ্চিত করেছেন। তিনি সবসময় এই ওবায়দুল কাদের যার লিঙ্গ রোগ আছে, দেখেন যে লোকটার লিঙ্গ রোগ আছে, যে লোকটার ঘড়ি রোগ আছে, সেই লোক কিভাবে যেই দলটা বাংলাদেশকে সেভ করবে, যেই দলটার হাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একমাত্র আপনার যে দলটা রক্ষা করতে পারে বা করে, আর কোনো বাংলাদেশে দল নাই, সেই দলের কি করে শেখ হাসিনা লিঙ্গ রোগ আছে, ঘড়ি রোগ আছে, লিঙ্গ রোগ ঘড়ি রোগ জিনিসটা আছে কিনা ওবায়দুল কাদেরের আমি কিন্তু জানি না। আমার কথা হলো আওয়ামী লীগের প্রতিটা মানুষ, বাংলাদেশের প্রতিটা মানুষ এটা বিশ্বাস করে যে ওবায়দুল কাদেরের একটা লিঙ্গ রোগ আছে, একটা ঘড়ি রোগ আছে। তাহলে যদি ওবায়দুল কাদেরের সেই রোগ না থাকে, তাহলে আপনারা কেন মানুষকে বলছেন না যে আসলে রোগটা নাই? এটা আমাদের বিরুদ্ধে অপপ্রচারেরও জবাব দিবেন না, মানুষের ভুল ধারণাও রেখে দিবেন, অথবা জিনিসটা সত্যি যেটাই হোক, কোন যোগ্যতাতে কিন্তু ওবায়দুল কাদেরকে 6 মাসের মাথায় শেখ হাসিনা লাথি মেরে বের করে দেওয়া উচিত ছিল। যখনই উনি যদি না শুনে থাকেন তাহলে তো ব্যাপারটা আরো ভয়াবহ। ওবায়দুল কাদেরের যে লিঙ্গ রোগ আছে, ঘড়ি রোগ আছে, এখানে উনি ওবায়দুল কাদেরের যে ছবি রোগ আছে সেটা দেখেন না। আমি ওবায়দুল কাদেরের লিঙ্গ রোগের কথা প্রমাণ আমার কাছে নাই, আমি তো আর এগুলো চিনি না, ওবায়দুল কাদেরকে আমি তাও জানি না, তার ঘড়ি রোগ আছে কিনা সেটাও জানি না, কিন্তু সে ঘড়ি যেভাবে দেখায় আর তার ফেসবুকে যেভাবে ছবি,
এত বড় গর্ধবের মতো ছবি যে প্রকাশ করে, সে লোক তো 5 মিনিটও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকতে পারে না, আপনি এখনো রেখে দিচ্ছেন। তাহলে কিভাবে মানুষের আস্থা আপনি অর্জন করবেন, তৃণমূলের নেতা কর্মীদের আস্থা আপনি অর্জন করবেন? আপনি দেন না ওরে বাইর করে দেখি, এই ওবায়দুল কাদেরের কি শক্তি আছে। আমার তো ধারণা আওয়ামী লীগের সত্যিকারে পোট খাওয়া মানুষ আজকে ওবায়দুল কাদেরকে সামনে পেলে একদম একদম ওই যেভাবে ইউনুস মব করে মেরেছে ওবায়দুল কাদেরকেও সেইভাবে মারবে। কিন্তু দেখেন ওনারা এতটাই, এই যে গনড্রিল, রেগান আর আপনার কর্ডেলিয়া, এই যে কিং লিয়ারের 3 মেয়ের গল্পটা বললাম, এই গল্প সম্পর্কে ওনারা সচেতন না। বাংলাদেশের মানুষ তো এমনি সাহিত্য সম্পর্কে সচেতন না হলে কিন্তু আমরা এই যে আজকে ইউনুসের হাতে পড়লাম, এখান থেকে একটা দ্রুত নাজাত পেতাম আর কি। তো আমি জয় সাহেব যদি নতুন নেতৃত্বে আসেন, পুতুল আসেন, ববি আসেন, কে আসবেন সেটা বিষয় না, শেখ রেহানা আসেন, শেখ হাসিনা, আমি তাদেরকে বলবো বঙ্গবন্ধু আসলে কর্ডেলিয়াকে গুরুত্ব দিয়েছেন কিনা এটাও তো আমি জানি না, আমি বলবো যে দিয়েছেন এবং কার্যকরভাবে দিতে পেরেছেন, এইটার প্রমাণটা নাই। যদি কার্যকরভাবে দিতে পারতেন উনি রশিদ, ফারুক এদের হাতে মৃত্যুবরণ করেন না। শেখ হাসিনা কর্ডেলিয়াকে গুরুত্ব দিয়েছেন কিনা আমি এটা কিন্তু জানি না, আমি বলবো যে কার্যকরভাবে দিতে ব্যর্থ হয়েছেন। যদি দিতে পারতেন তাহলে ওনার এই ওয়াকার ওনার পেছনে চলে আসে না। এবং সবচেয়ে দেখেন ওয়াকারকে আমি যত দেখি আমার মনে হয় খন্দকার মোশতাকের চেয়ে অনেক বেশি জঘন্য একটা লোক। তার মানে বঙ্গবন্ধু জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু শেখ হাসিনা জীবন না দিলেও উনি বঙ্গবন্ধুর চেয়ে ভুলটা অনেক বেশি করেছেন। ভুলটা হয় কেন? ওই একই জিনিস, ভুলটা হয় কর্ডেলিয়াকে সেটা চিনতে না পারা, রেগানকে, গনরিলকে, মানে তাদের ওই যে তারা যে বলছে আমি আপনাকে ভাষা অর্থাৎ এই পার্থক্যটা যদি শেখ হাসিনা না ধরেন, উনি যদি আবার ফিরে আসেন, উনি যে ফিরে আসবেন এতে আমার কোনো সন্দেহ নাই, উনি আবার আমাদেরকে আরেকটা দুরবস্থায় ফেলে দিবেন। সজীব ওয়াজেদ জয় যদি এই শিক্ষাটা না নেন, উনিও আমাদেরকে আবার দুরবস্থায় ফেলবেন। আমরা যত কষ্টই ওনাদের জন্য করি না কেন, আমরা কখনোই বাংলাদেশে সাকসেসফুল হতে পারবো না। বাংলাদেশে সাকসেসফুল হতে হলে কি করতে হবে? একেবারে বিনা চিন্তায় যারা 72 সালে পরাজিত, 71 সালে পরাজিত হয়ে জেনারেল নিয়াজিদের মাধ্যমে আপনার দস্তখত করেছিল, সেই স্বাধীনতা বিরোধী জামাত, মৌলবাদ, এইগুলোকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে। বাংলাদেশ থেকে এরা তাড়িয়ে দিলে বাংলাদেশের মানুষ কিভাবে বেহেশতে যাবে? কারণ বাংলাদেশের মানুষ তো মনে করে যে এদের মাধ্যমে বেহেশতে যেতে হবে। তাহলে দরকার হলে আমাদেরকে সৌদি আরব থেকে মৌলবী নিয়ে আসতে হবে। আচ্ছা, এই একটা আপনার কথা শুনলাম, আমি কোনো কথা বলিনি, মাঝখানে আপনি বলে গেছেন, ঠিক আছে। আমি বাঙালি একটা ভালো কথা বলেছে, শেখ হাসিনা ব্যর্থ হয় নাই, বেঈমান জাতি শেখ হাসিনার সঙ্গে বেঈমানি করেছে। এটা পড়ার জন্য আমি এই জিনিসটা খুবই জরুরি, আওয়ামী লীগের লোকজনের এগুলো ভুল ধারণা। আরে ভাই জিনিসটা বুঝতে হবে, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা কেউই আপনার যে তারা যে কুমির এবং সাপের খাঁচায় রাষ্ট্রটা শাসন করেছেন, কেউই কুমির আর এই কি বলে এই সাপগুলোকে উৎপাটন করেননি। উৎপাটন না করার ব্যর্থতাটা তাদেরকে মেনে নিতে হবে, ভবিষ্যতে উৎপাটন করতে হবে। জাতি বেইমানি করেছে, জাতি তো বেইমানি করবেই, আপনার দায়িত্ব হলো সেই জাতিকে শিক্ষিত করে তারা যাতে আর বেইমানি না করে। আচ্ছা, এখানে আমি একটা কথা, তারপরে তো কিছু কিছু উদ্যোগ নিয়েছে শেখ হাসিনা সরকার, জঙ্গি নিধন, জঙ্গি, এখন তো বলা হচ্ছে এখন আর জঙ্গি কই, এখন তো আর জঙ্গি নাটক নাই। শেখ হাসিনার সময় যে নাটক হয়েছে, এখন কেউ কেউ বলছেন আবার এখন তো পুরো দেশটাই জঙ্গি আক্রান্ত, এখন আর ওই ঘর বাড়িতে খোঁজার দরকার নাই, পুরো দেশেই জঙ্গি। ফিজিক্যাল কিছু জঙ্গিকে আপনি যদি চেষ্টা করেন, সেই সাফল্য শেখ হাসিনা সরকারের ছিল, কিন্তু উনি তো নিজেই জঙ্গিদের নিয়ে রাষ্ট্রটা চালিয়েছেন। ওনার আওয়ামী লীগই তো আপনার রেডিকালাইজড হয়ে গেছে। উনি যদি 10টা মন্ত্রীও রাখতেন, 60টা 70টা না রাখে, এবং প্রতিটা মন্ত্রী যদি বাংলাদেশের 72 সংবিধানের যে মূলনীতি সেটা মনে প্রাণে ধারণ করা থাকতেন, শেখ হাসিনার এই পতন হয় না। দুঃখজনক যা ঘটে গেছে, আমরা তবে শেখ হাসিনা সরকারের সময় চেষ্টা করা হয়েছে, এখনো সেগুলোকে বলা হচ্ছে নাটক, তখনও বলা হয়েছে নাটক। বাংলাদেশে কোনো জঙ্গি নেই, কোনো সন্ত্রাসী নেই, সেটি বলা হচ্ছে নানান ভাবে। আর এক শ্রেণীর মানুষ কেউ বিশ্বাস করে নাই যে দেশে জঙ্গিবাদ আক্রান্ত হয়েছে, জঙ্গিদেরকে আক্রান্ত করা হচ্ছে, জঙ্গি কেউ বিশ্বাস করে নাই যে আমাদের দেশে জঙ্গি আছে। আমাদের মামুনুল হক সাহেবকে নিয়ে যে বিষয়টি হলো, এটা একটা দুঃখজনক বিষয়। এই যে অপপ্রচার, মামুনুল হক সাহেব ঝর্ণার সাথে বা জান্নাতের সাথে উনি হোটেলে গেছেন, এইটা কিন্তু দেশের অনেক মানুষ এখন পর্যন্ত বিশ্বাস করে না। এটা কি করবেন, জনগণের তো প্রবলেম আছে অনেক, কেউ এখন 60%
বিশ্বাস করেন, আপনি বললেন মামুনুল হক সাহেব নিজেও বিশ্বাস করেন না। উনি তখন বলছেন ঝর্ণা তার স্ত্রী, বৈধ স্ত্রী, হালাল স্ত্রী। এখন শেখ হাসিনা নেই, এখন তিনি ওই হালাল স্ত্রীকে গ্রহণ করছেন না কেন? জাতির বিবেকের আছে প্রশ্ন। আপনি এটা বলে একটু শেষ করে দিবেন। এখন তিনি ওই জান্নাতকে গ্রহণ করতে পারেন স্ত্রী হিসেবে। তিনি তার ওয়াইফকে বলেছেন, দেশবাসীকে বলেছেন, সাক্ষাৎকারে বলেছেন সে আমার স্ত্রী। এখন স্ত্রীর এই অপমর্যাদা, মানে মর্যাদা দেওয়া হচ্ছে না, এই বিষয়ে একটু কিছু বলেন, তারপরে শেষ করে দিয়ে। শেখ হাসিনা সরকার তো নিজে করে নাই, আইনের আওতায় নিয়ে গেছে, তাকে জেল দিয়েছে, তার বিচার হয়েছে, কিন্তু মামুনুল হক সাহেব স্টাবলিশ করেছে যে তার স্ত্রী। আমরা এখন শেখ হাসিনা নাই, মামুনুল হক সাহেব মানহানির মামলা করছেন না শেখ হাসিনার বিরুদ্ধে, জামাইয়ের অপমান অপদস্থ করা হয়েছে। আর তার যে সত্য কথা, সেটা যদি সত্যি করে দিন, আপনার ব্যস্ততা আছে। মামুনুল হকের দৃষ্টি থেকে এই জিনিসটা বৈধ করা কোনো বিষয় নেই। মানে বৈধ বলতে মানে সে গুনাহ করেছে কি গুনাহ করেনি। জঙ্গিবাদ এমন একটা শাস্ত্র, এইখানে হলো হোমিওপ্যাথি ওষুধের মতো। হ্যাঁ, আপনার এই অর্থাৎ আমি ইটালিতে যখন চাকরি করতাম, আমি একটা বোঝার জিনিস দেখেছিলাম। একই পত্রিকায় একদিন একটা রিপোর্ট, আবার 10-15 দিন পরে আরেকটা গবেষণায় বাইরে হচ্ছে লাল মরিচ ক্যান্সার আপনার উপশম করে। জঙ্গিবাদ হলো ওই জিনিস, এখানে দুটোই আছে। মামুনুল হক ওই মেয়েটাকে তার দাসী যদি মনে করে, তাহলে তো সেটা, কারণ তার তো দাসীর সাথে সহবাস করা হালাল। তো ও মামুনুল হককে কিন্তু তারই নিজের একটা ওয়াজ আছে, যদি জেনাকারী ধরা পড়ে, যেটা হাদিসে আছে, সেই জেনাকারী যদি আপনার বিবাহিত হয়, তাহলে যেই অংশটা বিবাহিত তাকে প্রস্তর মেরে ফেলতে হবে, আর যদি অবিবাহিত তাকে 100 দৌড়া মারতে হবে। এটা হলো হাদিসের বিচার। তো মামুনুল হক যে অপরাধ করেছে, সেইটার বিচার হলো মামুনুল হককে বুক পর্যন্ত মাটিতে গেড়ে ফেলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলা। মামুনুল হকেরই ওয়াজ। কিন্তু মামুনুল হক যদি বিশ্বস্ত মৌলবী হতো, সে কিন্তু যেটা কার্যকর করতো। বাংলাদেশে যেটা হলো, যেই মৌলবীগুলো রাজনৈতিক ক্ষমতা চায়, এর বেশিরভাগই হলো নাস্তিক। ফলে এরা ওই শাস্ত্রটার প্রতিও কিন্তু আপনার মৌলবাদ শাস্ত্রটার প্রতি ওরা বিশ্বস্ত না। ওই যে আপনি যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দেন, তাহলে কিন্তু ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিন্তু তাকে যদি কাজী বানিয়ে বিচারটা করতে দেন, অর্থাৎ একটা ইসলামিক রাষ্ট্র গঠন করে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিন্তু একেবারে নিষ্ঠার সাথে মামুনুল হকের যে প্রাপ্য শাস্তি, যেটা মামুনুল হক নিজে ওয়াজ করেছে, সেটা দিত। কিন্তু মামুনুল হক তো আরো শেয়ানা জঙ্গি। সে যেটা সেটাকে আপনি বলতেছেন এটা, সে বলতেছে আমি তো এটা দাসী হিসাবে সহবাস করছি। বলছি না কেন বললে আরেকটা বিতর্ক তৈরি হবে। বুঝতে পেরেছেন? আমারটাকে না বোঝেন এবং ইসলামটার সাথে তারপরে ডিস্টেন্সটা মেনটেন না করতে পারেন, তারপরে বাংলাদেশের 15 কোটি মানুষের যে ধর্ম পালনের আকাঙ্ক্ষা, সেটা যদি পূরণ না করতে পারেন, শেখ হাসিনা যেটা ভুল পথে চেষ্টা করেছিলেন, সেটা যদি সঠিক পথে চেষ্টা না করতে পারেন, তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কোনোদিন ক্ষমতায় থাকতে পারবে না, ধরেও রাখতে পারবে না। আরেকটা জিনিস বুঝতে হবে, শেখ হাসিনাকে যদি বাংলাদেশে বা আওয়ামী লীগ সজীব ওয়াজেদ জয়কে যদি বাংলাদেশে রাষ্ট্র চালাইতে হয়, তাহলে তার মন্ত্রিসভায় তার সরকারের আমলে দুর্নীতির কোনো অপবাদ থাকা যাবে না। হয় দুর্নীতি করতে হবে না, বা দুর্নীতি করলেও মানুষকে বিশ্বাস করাইতে হবে কার্যকর ভাবে। সবই তো বলে আমি দুর্নীতি করছি না, মানুষ যদি বিশ্বাস করে করছে তাহলে করছেন, বা করছেন না তাতে কোনো ইয়ে নেই। মানে কার্যকর ভাবে মানুষকে বিশ্বাস করাতে হবে যে দুর্নীতি হচ্ছে না। এই জায়গায় যদি প্রধানমন্ত্রী যদি এই জায়গাটাও সাফল্য আনতে পারতেন না, তার রাষ্ট্রে দুর্নীতি হচ্ছে না, সাফল্য বলতে আমার কথা হলো দুর্নীতি করে শেষ করে ফেলুক, কিন্তু মানুষকে বিশ্বাস করাইতে হবে। মানুষকে বিশ্বাস করাইতে না পারলে দুর্নীতি ছেড়ে দিতে হবে। কেন এটা দরকার জানেন? শেখ হাসিনার জন্য, বঙ্গবন্ধুর জন্য, সজীব ওয়াজেদের জয়ের জন্য বাংলাদেশ শাসন করা 50 গুণ কঠিন। একটা জঙ্গির জন্য বাংলাদেশ শাসন করা খুবই সহজ। আপনি দেখেন আজকে ইউনূস সত্যিকার অর্থে রাষ্ট্র বিক্রি বলতে যা বলে, হ্যাঁ, সেটা কিন্তু ইউনূস রাষ্ট্রটা বিক্রি করে দিচ্ছে। বাংলাদেশের মানুষের কাছে সত্যি যদি দেশ বিক্রি, যদি আসলে তাদের আপনার তাদের
ইমোশনের ব্যাপার হতো, তাহলে ইউনুসকে আজকে যমুনা থেকে বের করে লাথি দিতে 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 বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার কথা না। সত্যিকারের দেশ বিক্রি বলতে যা বোঝায় সেটা তো ইউনুসই করেছে। জি জি, কিন্তু ইউনুসই বাংলাদেশের আর না, তার মানে হলো আসলে দেশ বিক্রিটা তাদের কাছে বিষয় না, বিশেষ করে এটা আমেরিকার কাছে বিক্রি হয়ে গেল তাদের কাছে কোনো বিষয় না। আরেকটা জিনিস একইভাবে দুর্নীতিতেও আসলে বাংলাদেশের মানুষের কাছে কোনো বিষয় না। আপনি দেখেন এরা অনেক বেশি দুর্নীতি, বাংলাদেশের মানুষের কাছে হলো একমাত্র বিষয় হলো হিন্দু ঘৃণা, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা সার্থকভাবে যে ভারত ঘৃণা আর হিন্দু ঘৃণা সৃষ্টি করতে পেরেছে মিথ্যা কথা বলে বলে, সেটাই হয়ে গেছে মূল ইস্যু। অর্থাৎ আপনি ভারতের কাছে দেশটা কোনোভাবে বিক্রি না হলেও মানুষ ওইটা বিশ্বাস করে এবং প্রমাণ থাকুক না থাকুক ওই জায়গায় লাভ দিয়ে উঠে। তার মানে হলো এটা একটা পুরা জিনিসটা একটা মানসিক রোগ হয়ে গেছে। এই মানসিক রোগটা বুঝতে হবে, শেখ হাসিনাকে বুঝতে হবে এবং জয়কে বুঝতে হবে, যে ভারতের সাথে প্রকৃত বন্ধুত্বটা স্থাপিত করতে হবে এবং এই রোগটাকে সমাজ থেকে উপড়ে ফেলে দিতে হবে। আরেকটা কথা বলে আজকে শেষ করবো, টায়ার্ড হয়ে গেছি। দেখেন শেখ হাসিনা বলেছেন না এই যে সেন্ট মার্টিন যদি উনি ছেড়ে দিতেন উনি ক্ষমতায় থাকতে পারতেন, এটা বলেছেন, কথাটা তো সত্য। অর্থাৎ উনি জাতীয়তাবাদী ধারা থাকতে, জাতীয়তাবাদী চেতনা থেকে উনি দেশটা বিক্রি করে দিতে চান নাই বা দেশের একটা অংশ বিক্রি করে দিতে চান নাই, সেটা ঠিক আছে। কিন্তু দেখেন উনি এই ইয়েটাকে মানে মার্কিনীদের কাছে দেশ বিক্রি না করে দিয়ে মানে করে দিয়ে দেশটা যতটা অবিকৃত রেখেছেন, দেশটা যে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি দখল করে ফেলো তাতে দেশটা অনেক বেশি বিক্রি হয়ে গেছে। অর্থাৎ আমি এটা বলছি উনি যদি সেই দেশ ওই সেন্ট মার্টিন মার্কিনীদের দিয়েও যদি এই কি বলে এই স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশ থেকে ধ্বংস করার একটা ব্যবস্থা করতেন, বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে অনেক বেশি উপকার হতো। এখানে আমি একটা কথা বলি, এই স্বাধীনতা বিরোধী যারা আছে তারা তো আমাদের প্রিয় ধর্ম ইসলামকে ধারণ করেছে। যখনই তাদের উপর কোনো তাদের অন্যায়ের প্রতিবাদ করা হতো, তাদেরকে জেলে নেওয়া হতো বা আইনের ব্যবস্থা নেওয়া হতো, তখনই তো ইসলামকে ধ্বংস করা হচ্ছে বলে শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা দেখেছেন বিগত সরকারের সময়, আপনারা দেখেছেন শেখ হাসিনা যে কার্যক্রমে নিতেন জঙ্গিবাদের বিরুদ্ধে বা রাষ্ট্রের পক্ষে, তখনই বলা হয়তো ইসলামের বিরুদ্ধে কাজ করছে। এইটা একটা তো কঠিন জিনিস, এটা শেখ হাসিনা সরকার নির্যাতন করেছে, অত্যাচার করেছে, এটা এখনো তো প্রচলিত, এখনো এস্টাবলিশ করতে যাচ্ছে। দেখেন এই আমি যে বলি প্রজ্ঞার কোন পরিচয় আমি বঙ্গবন্ধুর শাসনে পাই না, শেখ হাসিনার শাসনে পাই না, এই জন্য কথাটা বলি। এই যে একটা মহিরুহ তৈরি হয়ে গেল, এইটাকে মোকাবেলা করার কোন সঠিক চিন্তা আওয়ামী লীগের কোন লোকের, শেখ হাসিনার কোন কথাবার্তায় জয়তো এটা বুঝবেন এটাও আমি আশা করতে পারি না। কারণ এটা বুঝতে হলে অনেক ভেতর থেকে জঙ্গিবাদ ইসলাম স্টাডি করতে হবে এবং সেটার সাথে ডিস্টেন্সটা মেনটেন করা জানতে হবে। আমি বারবার আবার বলছি যে এই যে মানুষগুলা এত সহজে ভেসতে চলে যায়, এদের ধর্মের আকাঙ্ক্ষাটাও মেটাতে হবে। শেখ হাসিনার মূল ফেলিউর কিন্তু এইটাই যে উনি হেফাজত দিয়ে এটা ঠিক করতে চাইছিলেন একটা ভুল পথে। বাংলাদেশের মানুষকে প্রথম কথা হলো বুঝাতে হবে আপনার, এই কিভাবে বুঝাবেন এটা আমার সাথে বসাইলে আমি বলে দিই না। আমি শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার নাস্তিকের দল হিসেবে এখন এস্টাবলিশ করে ফেলেছে আওয়ামী লীগের সময়, এখনো তাই বলে ওই জিনিসটা আপনার আলোচনা করছি। এইটা বঙ্গবন্ধুর সরকার থেকে সবারই এই যে ঘটনাটা আরে ভাই এটা তো নতুন কিছু না, পাকিস্তানও ভাগ হয়েছে এইগুলা বলে 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 মালাউনদের দেশে থাকা কার্ড খেলা হয়েছে, বাংলাদেশ আমলে এখন পর্যন্ত সাফল্যের সাথে খেলতেছে। তাহলে এই কার্ডটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য আপনি কার্যকর পদক্ষেপ নিবেন না, আপনি জ্ঞানী গুণীদের বসাবেন না, বাংলাদেশে তো জ্ঞানী মানুষই নেই, বসাবেন কোত্থেকে? তারপরেও এইটা যে কার্যকর ভাবে মোকাবেলা না করতে পারে এটাই তো বড় ব্যর্থতা। এই জন্য জঙ্গিরা দেশটা নিয়ে যেতে পারছিল। এখন বাংলাদেশের প্রতিটা মানুষকে বলতে হবে, দেখেন যেই মৌলবীটা সারাদিন মিথ্যা কথা বলে, সেই কাজী ইব্রাহিম মনোয়ার
এটাই তো বিশ্বাস করাতে পারে না। এখন তো সবাই দেখছে, আজ থেকে 20-25 বছর আগে যে অসত্য কথা বলে তারা, এটা মানুষ বুঝে নাই। এখন তো সোশ্যাল মিডিয়ার কারণে সবাই বুঝতেছে। এখনো মনে করে যে উনি, হ্যাঁ উনি জিন দেখেছে, উনি ফেরেশতা দেখেছে। এখনো জামাত ইসলামের নেতা বলছে আমাদের সমাবেশে ফেরেশতা আসে নাই, এটা কিভাবে বলি? তো এখন এটা সবাই বিশ্বাস করতেছে, ওনাদের সমাবেশে ফেরেশতা আসছে। মুফতি সাহেবের, ইব্রাহিম সাহেবের আশেপাশে সব জিনেরা থাকে। তো এটা তো অবিশ্বাস করার কিছু নাই। দেখেন এটাই তো সরানো যাচ্ছে না মানুষের মাথা থেকে। আমাদের আবু তাহা আদনান বলেছে পাথর মেরে মেরে ফেলতে হবে। এখন ওনার স্ত্রী বলতেছে উনি পরকীয়া প্রেমে অভ্যস্ত, উনি নামাজ রোজা পড়েন না ঠিক মতো। ঠিক আছে, তো বলতেছে ওনারা পাথর মারবে কি? এইটা তো এখন এই আদনানের একটা কথা নিয়ে আমি ভিডিও করেছি, আমার বকা গালি লাথি উষ্টা সবই মারছে, যেই করছে এই শালাকে তুই ইসলামের পক্ষে কথা বলার কি, ইসলামের ইয়ে করার কাফের, তো এগুলা কি করবেন? এটা পুরো মানুষের, আমাদের মেন্টালিটি নষ্ট হয়ে গেছে, এটা ভাবি না। ইসলাম ধর্ম যদি না বোঝে, হ্যাঁ, জঙ্গিরা যেই ধরনের চাতুর্য করে, এখানে দেখেন প্রতিটা জায়গায় 10টা হাদিস আছে। এক হাদিসে বলছে লাল মরিচে ক্যান্সার হয়, আর এক হাদিসে বলছে আপনার লাল মরিচে ক্যান্সার ভালো হয়ে যায়। এই জিনিসগুলো যতদিন শাসক না বুঝবে, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা না বুঝলে, উনি না বুঝলো, যে বোঝে, হ্যাঁ, তাকে যদি নিয়োগ না দেন, এই জিনিসটা সমাধান করা খুবই সহজ, আবার খুবই কঠিন। আমি পাবলিকলি বলতে পারছি না এটা করার জন্য কি করা দরকার, কিন্তু তারা যদি কেউ আমাকে জিজ্ঞেস করে না, আমি বলবো কোনো সুযোগ নাই, আসলে ব্যাপারটা তা না, আছে, কিন্তু মেধাটাকে খাটাতে হবে, প্রজ্ঞাটাকে খাটাতে হবে। আর পাবলিকলি বলাও যায় না, পাবলিক বললে সেখানে পাবলিক যেহেতু অলরেডি আপনার ধর্মান্ধ, কিছুই বোঝে না, মানে এই ব্যাপারে তাদের কোনো চিন্তা কাজ করে না, এই ব্যাপারে কারোই চিন্তা কাজ করে না, এটা পাবলিকলি বলার বিষয় না, কিন্তু পাবলিকের তো জানারও দরকার নেই। আপনার যে শাসন করবে সে জানলে, বা সেই শাসক যদি যে বোঝে, তাকে ভবিষ্যতে নিজে পালাইছে সেই খবর নাই, আসছেন অন্যের সমস্যা কোথাকার এই বলছে বলে ফেলছে। এখন আমি এখানে একটা শব্দ বলি, আওয়ামী লীগের সবাই যদি নাস্তিক হয়, তাহলে তো বাংলাদেশে 92% মুসলিম কথাটা অসত্য, মিথ্যা। নাস্তিকের দল আমাকে নাস্তিক বলে বাংলাদেশের এমন কোন মৌলবী নাই যে আমার সাথে কথা বলে প্রমাণ করতে পারবে আমি নাস্তিক, সেই সক্ষমতা বাংলাদেশে, এইগুলার কথা তো বললামই না। বিষয়টা সেটা না, বিষয়টা হলো যে এই যে নাস্তিক বললেই ভয় পেয়ে যাওয়া, এইটা আরেকটা আমাদের খারাপ রোগ। ওই ছেলেটা মিথ্যা কথা বলছে, আপনি তাকে ধরে পেটান এবং সারাদিন বাংলাদেশের মানুষকে দেখান যে তুই যে এই কথাটা বললি মিথ্যা কথা, হাদিস বের করে দেখান, এগুলোকে ধরার কোনো বিষয় নাই রে ভাই, আপনার সাহসটা থাকতে হবে। তারপরে বিশ্বাস করো না, হাদিসে আছে কাউকে নাস্তিক বলা যাবে না। এরপরে আপনি মৌলবী কিনা সবচেয়ে সোজা, আপনি মৌলবীদের কিনে ফেলেন না, 200-400 মৌলবীকে কিনে ফেলেন, এটা কোনো বিষয়ই না, সেটা কিনা খুব সহজ। মৌলবী টাকা দিয়ে তার ওয়াজ চেঞ্জ করে দিতে পারবেন, আমি একদম এটা পরিষ্কার, হয়তো পারবেন না, বা এরকম 4-5 জন পারবেন, বাকি যে প্রত্যেকটাকে আপনি, এরা টাকার গোলাম, আপনি কিনেন, আপনি যে ওয়াজ করাইতে চান সেটা করান। এটা ভুল করছে আওয়ামী লীগ সরকার, এটা ভালো কথা বলছেন। আমি বলছি একমুখী, আমি একটা আপনি যেহেতু আমাকে এমন ভাবে ফেলে দিচ্ছেন, আমি সহজ একটা সমাধান দিলাম, এটা সম্ভব, কিন্তু এইটা, হ্যাঁ, এই যে একজন লিখছেন নাস্তিক হলে সমস্যাটা কি ভাই? এই যে ভয় পেয়ে যায় নাস্তিক, আবার একটু কিছু নাস্তিক অনেক হতাশা থেকে অনেক ধরনের গালিগালাজ করে, সেগুলোকেও আমাদের আসলে দিতে হবে না, বন্ধ করতে হবে। না, আপনাকে নাস্তিক বললে কেন ভয় পাই এটাও বলি। নাস্তিক বলে একজন খেতাব দিয়ে দিল সে নাস্তিক, আরো 10 জন এসে তারা মারিয়ে ফেলে। আপনি কি জানেন এই সমস্যাটা এই জায়গায়, একজন খেতাব দিলে তাকে আব্বাসী সাহেব বলে দিলে মুখ নাস্তিক। আপনি কি জানেন যে আজকে স্থিতিশীলতা লাভ করছে, হ্যাঁ, এগুলা সব কিন্তু নাস্তিকরা চালায়, এখানে কোনো বিশ্বাস, নাস্তিকদের দেশের কোনো খবর নাই। পাকিস্তান
ওই জায়গায় আমি চাচ্ছি যে রাষ্ট্রগুলো ইসলামিক রাষ্ট্র তাদের রাষ্ট্রের এবং সেই রাষ্ট্রগুলো নাস্তিকরা চালায়, আবার এই নাস্তিকরাই আবার ওই জনমানুষের যে ইসলামকে মানে পালন করার যে আকাঙ্ক্ষা সেটাও পূরণ।